ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে, হুঁশিয়ারি সার্জিস আলমের। দেশব্যাপী শুরু হলো অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার। ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বিএনপি, ১১ই ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কর্মসূচি। যশোরের সম্মিলনী ইনস্টিটিউশন দিবস উপলক্ষে চলছে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান। মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে ৩০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাচ্ছে ভারত। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নিল বিসিবি। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবরাজ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের কোথাও আমাদের কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, তেমন গাজীপুরে আসতে পারি। আমরা প্রয়োজনে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে, কিন্তু একটা ধৈর্যের বাঁধ আছে। এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আজ থেকেই গাজীপুর এলাকা সহ সারা দেশে শুরু হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শনিবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে রাজবাড়ী সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশ কমিশনার নাজমুল করিম খান এসব বলেন। এর আগে দুপুরে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির ১১ তারিখ থেকেই দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছে। শনিবার কুমিল্লা দাউদকান্দিতে বিএনপির গণসমাবেশে একথা বলেন তিনি। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলনী ইনস্টিটিউশন দিবস উপলক্ষে দিনব্যাপী চলমান বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান এখন শেষের দিকে। আজ সকাল থেকে শুরু হয়েছে ১৩৬ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান। এতে দেশ বিদেশের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সকাল ৯টায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফেস্টুন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের
আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে দ্বিতীয় পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ইব্রাহিম কার্ডিয়াকের সিইও ও প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডাক্তার এম এ রশিদ। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। অনুষ্ঠানে 6 গুণী প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা শেষে চলছে তৃতীয় ও শেষ পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। 1990 সালের 8 ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত শহীদ রিকশা শ্রমিকদের স্মরণে যশোর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোরের দরাটানা ভৈরব চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন সহ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃতায় বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও কল্যাণ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার যশোর শহরের পৌর পার্কে যশোর সংবাদপত্র ও হকার্স ইউনিয়নের বাৎসরিক পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। এতে হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে হুডি বিতরণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আন্তর্জাতিক সংবাদ। মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বিলাসবহুল গাড়ি ও বাইক সহ 30 মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাচ্ছে ভারত। সর্বোচ্চ আমদানি শুল্ক হ্রাসের পর ভারত বিলাসবহুল গাড়ি ও রাসায়নিক সহ 32টি পণ্যের উপর 5 থেকে 70% হারে কৃষি অবকাঠামো উন্নয়ন উপকরণ আরোপ করেছে। পূর্বে এসব পণ্য এআইডিসি শুল্কমুক্ত ছিল। বিলাসবহুল গাড়ি, সোলার সেল এবং রাসায়নিক সহ 30টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনা করার পরিকল্পনা করছে ভারত। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত এরই মধ্যে কিছু উচ্চ মূল্যের বাইক, গাড়ি ও রাসায়নিকের ওপর শুল্ক হ্রাস করেছে। তবে এর সঙ্গে কৃষি অবকাঠামো উন্নয়ন উপকরণ নামে একটি বিকল্প শুল্ক আরোপ করা হয়েছে, যা বেশি কিছু পণ্যের ওপর নতুন করে নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের এই শুল্ক নীতি একদিকে বিদেশি পণ্যের প্রবাহ বাড়াতে সহায়তা করবে, অন্যদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেও ভূমিকা রাখবে। তবে আমদানি নির্ভর শিল্পের জন্য এটি কতটা লাভজনক হবে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ পর্যায়ে একটি বিশেষ সংবাদ। ভারতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরগুলোতে ভিড় করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অভিবাসন প্রক্রিয়া কঠোর করতে একাধিক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। তার এই কঠোর অভিবাসী নীতির কারণে ভিসা প্রক্রিয়াও জটিল হয়ে গেছে। ভিসা প্রাপ্তি বিষয়ক প্রার্থনার জন্য ভারতের পশ্চিমাঞ্চল গুজরাটের আহমেদাবাদের চমৎকারী হনুমান মন্দির এখন জনপ্রিয় উপাসনা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এ মন্দিরকে এখন ভিসা হনুমান মন্দির বলে ডাকেন। মন্দিরের পুরোহিত বিজয় ভাট টেলিভিশন চ্যানেল টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ভিসার আবেদনকারীদের তাদের পাসপোর্ট শ্রী হনুমানের সামনে রেখে একটি ভক্তিমূলক কীর্তন গাইতে বলা হয়। এটি সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। যদি আপনি বিশ্বাস করেন এটি ঘটবে, যদি মনে সন্দেহ থাকে তাহলে আপনার আশা পূরণ হবে না। তিনি দাবি করেন, এমন কিছু উদাহরণ দেখেছেন যেখানে একাধিক প্রত্যাখ্যানের পর ভক্তরা পূজা করার কয়েক ঘন্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়েছেন। অনেক ভক্তরাই দূরবর্তী রাজ্য থেকে এই মন্দিরে এসেছেন। তাদের বেশিরভাগই ভিসা অনুমোদন পাওয়ার বিশ্বাস থেকে এখানে এসেছেন বলে জানান ভাট। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সদ্য শেষ হওয়া এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বেশ সমালোচিত হতে হয়েছে বিসিবিকে। তাই নতুন করে আর সমালোচিত না হতে ও বিপিএলে বিদেশি ক্রিকেটার টানতে সকল দায়িত্ব এখন থেকে নিজেদের কাঁধে নিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির এই উদ্যোগের কথা জানানো হয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এখন থেকে বিপিএল এর ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বোর্ড। এ ব্যাপারে বিদেশি ক্রিকেটারদের নিয়ে জটিলতা এড়াতে 3টি উদ্যোগের কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।